দ্বিতীয় পর্ব, কাপালিক মৃত্যুর তন্ত্রপথ। গত পর্বে আমরা দেখেছি তিন বন্ধু তিনটি আলাদা স্বপ্ন নিয়ে কেমন করে পা রেখেছিল উত্তর সিকিমের সেই প্রান্তিক গ্রাম ডোংজুতে একটি ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে হঠাৎই তৃষার শরীরে শুরু হয় রক্তচক্র, তাও নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগে। এই অস্বাভাবিক ঘটনা ঘিরে ছায়ার ভেতর কে যেন নড়ে ওঠে, জেগে ওঠে এক তন্ত্রময় প্রাচীন অভিশাপ। আপনি প্রস্তুত তো? চলুন পা রাখি ভয় আর তন্ত্র মিশ্রিত সেই অন্ধকার পর্বে। শুরু হচ্ছে কাপালিক মৃত্যুর তন্ত্রপথের দ্বিতীয় পর্ব। প্রতিটি নারীর শরীর বহন করে সৃষ্টি আর ধ্বংসের দ্বৈত শক্তি, আর যখন সেই শরীরে জাগে ঋতুচক্রের রক্ত, তখন কেউ কেউ ভাবে এটাই হলো যোগিনীর দ্বার, যেখান দিয়ে প্রবেশ করে অমর শক্তি। এখন সেই সময় শুরু হলো তৃষার। আগের দিন সন্ধ্যায় ধ্বংসপ্রাপ্ত সেই পুরো মন্দিরে পা রেখেই তৃষার শরীরে শুরু হয়েছিল ঋতুচক্র। অদ্ভুত কাকতালীয়, অথচ যেন পরিকল্পিত। আর আজ সকালে সে ঘুম ভেঙে দেখে কপালের পাশে একটা সরু দাগ। কিভাবে এলো কিছুই মনে পড়ছে না। বালিশে লেগে আছে রক্তের ছিটে, কিন্তু এই রক্ত শুধুই শারীরিক ছিল নাকি? ঠিক সেই মুহূর্তে একটা শীতল বাতাস যেন গায়ে হেঁটে যায় তৃষার। এ ছিল এক প্রাচীন ডাকে সাড়া দেওয়া, যেখানে শরীর নয়, আহ্বান করা হয় আত্মাকে। ঠিক তখনই তৃষা রুমে আসে অরিজিৎ ও সাম্য। কি রে তৃষা, উঠে পড়েছিস? তোর শরীর ঠিক আছে তো? ঠিক তখনই সাম্যের চোখে পড়ে তৃষার কপালের পাশে কাটা সেই সরু দাগটা। আরে তোর কপালের পাশে এটা কিসের দাগ? কাল তো ছিল না। হ্যাঁ ঠিকই তো, আর তোর মুখটাও যেন কেমন একটা লাগছে। উফ, তোরা আবার শুরু করলি? কিছু না রে, হয়তো কাল কোথাও ঘুরতে গিয়ে লেগে গেছে, খেয়াল করিনি। আর এ সময় তো এরকম হয়। ও তোরা বুঝবি না, ছাড় তো এসব। তোরা কি কোথাও বেরোচ্ছিস নাকি? এই তো ভাবলাম বাজারটা ঘুরে আসি, কিছু খাবারও নিয়ে আসবো। তুই রেস্ট নে, দরকার হলে ডাকিস। তৃষা মাথা নাড়ে, আর ঠিক তখনই ঘরের ছায়ার কোণে যেন কিছু নড়ে ওঠে নিঃশব্দে। অরিজিৎ আর সাম্য যখন লজ ছেড়ে বেরিয়ে যায়, তাদের অজান্তেই তৃষার নিঃসঙ্গতা ঘিরে ফেলে এক পুরনো অদৃশ্য প্রতীক্ষা। সেই পাহাড়ি গ্রামে সূর্য যেন ঝুলে থাকে দিগন্তের ঠিক নিচে। কুয়াশা ভেদ করে দুই বন্ধু সাম্য আর অরিজিৎ চলে আসে গ্রামের ছোট্ট বাজারে। জায়গাটা দূর থেকে দেখলে নিরীহ মনে হয়, কিন্তু কাছে আসতেই বোঝা যায় এখানকার বাতাসে একটা কাঁপুনি রয়েছে। লোকজন চুপচাপ, কেউ চোখে চোখ রাখে না, কেউ হেসে কথা বলে না। তাদের দৃষ্টিতে যেন আছে একটা গোপন ভয়, একটা চাপা ইতিহাস। এই বাজারটা বেশ নস্টালজিক, হ্যাঁ, কেমন একটা 1990-এর সিনেমার মতো না? একদম। কেউ কথাও বলছে না, শুধু তাকিয়ে আছে। বেশ অদ্ভুত না? তবে পেছনের পাহাড় আর কুয়াশাটা একদম আউটস্ট্যান্ডিং। বল, তোমার বান্ধবীর দিকে খেয়াল রেখো বাবা। যে রক্তের গন্ধ পায় সে জীবিতদের ছাড়ে না। কাপালিক কাপালিক ফিরে এসেছে। আপনি কে? আপনি জানলেন কিভাবে? আমিও এক সময় তন্ত্র জানতাম, কিন্তু আমি মুক্তি চেয়েছি। ও চায় মৃত্যু, ও ফিরে এসেছে তার রক্তের চিহ্ন খুঁজে। এখন ও
ও শুধু একজনকেই চায়। এই যে শুনুন, শুনুন না। ধুর, লোকটা এইমাত্র তো এখানেই ছিল, এক মুহূর্তেই কোথায় উধাও হয়ে গেল। জানি না ভাই, এই গ্রাম, এই লোকজন সবই কেমন রহস্যে মোড়া লাগছে। এ কারা এরা বলতো? চোখে চোখ রাখে না, কথায় সাড়া দেয় না, যেন আমরা এখানে এসেই ভুল করেছি। চল ওই দিকটায় যাই। তারা বুঝতে পারছিল না বৃদ্ধ লোকটা সত্যি কেউ ছিল নাকি এই রহস্যময় ডোংজুর নিঃশব্দ ছায়ারই আরেক রূপ। সে দিনটা বেশ ভালোই কাটে। বাজারের অদ্ভুত পরিবেশ, বৃদ্ধর কথা, সবকিছু নিয়ে ছিল খানিকটা জল্পনা কল্পনা। তবে সন্ধেবেলা আবারও জমে ওঠে তিন বন্ধুর গল্প, হাসি আর চায়ের আড্ডা। রাতের খাবার সারার পর তারা ফিরে যায় নিজ নিজ ঘরে। তৃষা নিজের ঘরে একা, আর অরিজিৎ আর সাম্য পাশের ঘরে। চারপাশের পাহাড় যেন ঢেকে নেয় পুরো গ্রামটাকে। আর রাত নামলে এই কাঠের লজের ভেতরে নেমে আসে নিঃশব্দ এক শূন্যতা, যেখানে বাতাস লুকিয়ে থাকে এক রহস্যময় কানাকানি। যে নারী রাজস্রাবের সময় অচেতন হয়, তার চেতনার দরজা খুলে যায়। তন্ত্র তখন তাকে ছুঁয়েছে নির্বাক অশরীরী স্পর্শে। তৃষার চোখ কুঁচকে ওঠে। সে যেন ধীরে ধীরে এক ভয়ঙ্কর ঘুমে ডুবে যাচ্ছে। আস্তে যোগিনী রক্তং স্বীকার করো, আস্তে যোগিনী রক্তং স্বীকার করো, মরণং মুক্ষয়া দেবী তন্নো রজো রক্তইদার রক্তই মুখ্য। রক্ত যখন নিজের নিয়মে প্রবাহিত হয় তখন শরীর জেগে থাকে, কিন্তু মন, সে ধীরে ধীরে কারো অজানা অধিকারে চলে যায়। এখন তৃষার ঘুমিয়ে থাকা শরীরে, ঘাড়ে যেন কারো ঠান্ডা নিঃশ্বাস পড়ে। নিমেষে জমে আসে তার গায়ের লোমকূপ। সে অনুভব করে, কিন্তু চোখ খুলতে পারে না। এবার একজোড়া অদৃশ্য আঙুল ধীরে ধীরে নামছে তার কাঁধ বেয়ে। ভিতরের হাড় পর্যন্ত পৌঁছায় সেই ছোঁয়া। বাতাস থেমে গেছে, চারদিক নিস্তব্ধ। শুধু শোনা যাচ্ছে তৃষার নিজের নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের গভীর থেকে ওঠা সেই দুলুনি। না, না, না। হঠাৎ তার নাভির নিচে এক অদ্ভুত কাঁপুনি। ঘামে ভিজে গেছে কপাল। টুপ টুপ করে সেই ঘাম পড়ছে বিছানার চাদরে। তবে জামার ভিতর দিয়ে একটা ঠান্ডা রেশমি অথচ হিমেল স্পর্শ ধীরে ধীরে চারপাশ ঘিরে ধরছে তাকে। সেই স্পর্শে ছিল কামনা, ছিল অদ্ভুত এক কর্তৃত্ব, যেন কারো অধিকার ছুঁয়ে দিচ্ছে তাকে জোর করে, অথচ ধীরে ধীরে। তার অচেতন শরীরের ভেতর দিয়ে কিছু যেন ঢুকে যাচ্ছে ধোঁয়ার মতো, তার ত্বকে, তার হাড়ে। সেই স্পর্শে লেখা হচ্ছে মন্ত্রের অক্ষর। গায়ে লাল হয়ে ফুটে উঠছে এক একটি শব্দ। এটা কামনা ছিল না, এ ছিল অধিকার, সাধনার অধিকার। তন্ত্র জানে শরীরের কোন অংশে কাঁপন ওঠে আর কখন খুলে যায় আত্মার গোপন দরজা। হঠাৎ খুলে যায় তৃষার চোখ, আর ঠিক সামনে অন্ধকারের ভেতর দেখতে পায় তাকে, যার অস্তিত্ব শুধু শোনা যায় অন্ধকারে। তার চোখ দুটো গাঢ় লাল অথচ নিঃসার, ঠিক যেন জীবন্ত লাশের চোখ, যেখানে প্রতিফলিত হয় শুধুই মৃত্যু আর সাধনার উন্মাদনা। গলার চারপাশে জড়িয়ে আছে হাড়ের মালা, মানব অস্থির কাঠিন্যে গড়া। প্রতিটি দুলন্ত হাড় যেন মৃত আত্মার আর্তনাদ বহন করছে। কপালে আঁকা রক্ত লাল ত্রিশূল জ্বলে উঠছে যেন আগুনের খাঁজে। তার সেই চিহ্ন কোনো অলংকার নয়, তা এক অভিশপ্ত সত্তার প্রাচীন মন্ত্র মুদ্রা।
আর নিঃশ্বাস চুপিসারে ঝরে পড়ে জ্বলন্ত ছাইয়ের মতো গরম। তৃষার মুখের উপর নেমে আসে সেই নিঃশ্বাস, যেন এক নিঃশব্দ তাণ্ডব। তৃষার মুখের উপর ঝুঁকে আসে। তুই খুলেছিস দ্বার। তৃষার হৃদস্পন্দন বেড়ে যায়, ঘরটা যেন নড়ে ওঠে। হঠাৎ এক তীক্ষ্ণ শব্দ। তৃষা তীব্র চিৎকার করে উঠে বসে পড়ে বিছানায়। তৃষা হতচকিত হয়ে উঠে বসে আছে বিছানায়, ঘামে ভিজে তার পুরো শরীর। নিঃশ্বাস পড়ছে জোরে জোরে, বুক কাঁপছে থরথর করে, চোখ দুটো বিস্ফারিত, গলা শুকিয়ে গেছে। একটাও শব্দ বেরোয় না। তৃষা চারিদিকটা তাকিয়ে দেখে কোথাও কিছু নেই, শুধু নিঃশব্দ ঘরে দুলছে মোমবাতির আলো, আর দেয়ালে পড়ে তৃষার কাঁপতে থাকা ছায়া। তাহলে একটু আগে যে বিভীষিকাময় মুখ তার ঠোঁট ছোবার চেষ্টা করেছিল, সে কি নিছকই তৃষার মনের ভুল, নাকি তরতরিয়ে ওঠা আতঙ্কে কাঁপা হাতে কপাল ছোঁয়ায় সে? সেই পুরনো দাগটা এখন আরো গাঢ়, গভীর রক্ত লালের ছাপ, যেন আগুনে দগ্ধ কোনো মন্ত্রচিহ্ন। ঠান্ডা ত্বকে হঠাৎ এক অচেনা উত্তাপ, যেন কিছু একটা ঠিক এইমাত্র তাকে ভেদ করে প্রবেশ করেছে, না শরীর না মন, সরাসরি আত্মায়। ঠিক তখনই তৃষার কানে আসে দরজা ঠোকার শব্দ। তৃষা, আর কি হয়েছে তোর? দরজাটা খোল। তৃষা, এই তৃষা, আরে কি রে, কথা বলছিস না কেন? কিছু মুহূর্ত যেন ঘড়ির কাঁটা থেমে গেছে, তারপর ধীরে ধীরে খুলে যায় দরজা। তৃষা দাঁড়িয়ে, কাঁপতে থাকা শরীর, চোখে আতঙ্ক, কপালে ঘাম, ঠোঁট কাঁপছে কিছু বলার জন্য, কিন্তু শব্দ নেই। আরে কি রে, কি হয়েছে তোর? আর তুই এমন ভাবে ঘামছিস কেন, আর এত জোরে চিৎকার করলি? হ্যাঁ, আমরা তো খুব ভয় পেয়ে গেছি। তৃষার মুখ দিয়ে কোনো শব্দ নেই। ঘরে ঢুকতেই চোখে পড়ে বিছানার চাদরে ছড়িয়ে থাকা লালচে ছোপ, মেঝেতে গড়িয়ে থাকা মোমবাতির গলিত মোম, আর ঘরের বাতাসে যেন লেগে আছে ধাতব রক্তের গন্ধ। তুই ঠিক আছিস তো তৃষা? আর এই 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 দাগগুলো কি? তুই চিৎকার করছিলি, আমরা ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে বলতো? আমি স্বপ্ন দেখছিলাম। না না, ওটা স্বপ্ন ছিল না। কারো স্পর্শ, মন্ত্র, আর চোখের সামনে সেই লোকটা। সেই লোকটা? কে সেই লোকটা? আরে কি রে, বলবি তো? কাপালিক। কাপালিক? আরে কাপালিক আসবে কি করে? তৃষার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে। সে চোখ তুলে তাকায় দরজার দিকে, যেন এখনো সে সেখানে আছে। আর বিছানার পাশে মেঝেতে গলে পড়া মোমবাতি, তার ছায়া যেন কাঁপতে থাকা একটা ত্রিকোণ মণ্ডল গঠন করছে। রাত কেটে গেলেও ঘুম আসেনি। তৃষার আতঙ্ক ওদের মনের ভেতর বয়ে নিয়ে এসেছে এক অজানা প্রশ্ন। বিশ্বাস, যুক্তি আর ভয়, এই তিনের টানা পড়ে নেই জন্ম নেয় সন্দেহ। তৃষা ঠিক আছে না? ওর শরীরের দাগটা, আর সেই কথা ও বলছে রাতভর কেউ ওকে ছুঁয়েছে, ওর গায়ে মন্ত্র লেখা হয়েছে। তন্ত্রে বিশ্বাস করি না ভাই, তবে শুনেছিলাম বৌদ্ধ ব্রজজনে ছিল এক ভয়ঙ্কর সাধনা, যোগিনী তন্ত্র। সেই পথে নাকি কেউ কেউ অমানবিক হয়ে ওঠে। কাপালিকরাও সেই পথে হেঁটেছিল, আর তখন থেকেই তারা মানুষ নয়, পিশাচ হয়ে ওঠে। এটা আবার কি? চল তো দেখি। তারা দুজনেই দৌড়ে চলে যায় সেই দূর থেকে আসা শব্দের পিছনে। প্রশ্ন এখন একটাই, আসলেই কি কেউ ফিরে এসেছে অতীত থেকে, নাকি এসবই ছিল এক প্রাচীন সাধনার পাঁজরে লুকোনো মানুষের মনে জেগে থাকা ভয় মাত্র? না ভাই, কোথাও তো কিছুই নেই রে। এতটা তো এলাম, কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি যে সব হচ্ছে। ভোরের সেই হঠাৎ চিৎকারের পেছনে ছুটে গিয়েও কিছু খুঁজে পায়নি সাম্য আর অরিজিৎ। না কোনো মানুষ, না কোনো শব্দ। কুয়াশা ভেদ করে লজে ফিরে এসেছিল তারা। ঘড়ির কাঁটায়
এখন সকাল 11টা ছুঁয়েছে। সকাল থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। বাইরের আকাশ যেন রং হারিয়ে সাদা ধূসর, আর সেই সাদা আকাশের নিচে এই পাহাড়ি লজ যেন একটা আটকে পড়া রহস্য। ঘরের ভেতর সাম্য আর অরিজিৎ দুজনেই গভীর ঘুমে। বৃষ্টির শব্দে ঘুম যেন আরো ভারী হয়ে গেছে তাদের। তৃষা নিজের ঘরে নিঃশব্দে তাকিয়ে আছে বাইরের দিকে। জানালার বাইরে অজস্র জলের রেখা ধুয়ে দিচ্ছে পাহাড়ের নীরবতা। তার পেছনের ঘরটা নিঃশব্দ, তবু ঘন হয়ে আছে এক অজানা উদ্বেগ। সবকিছুই যেন থেমে আছে, কিন্তু তৃষার ভিতরে কিছু একটা আস্তে আস্তে জেগে উঠছে। কিছুক্ষণ আগে সে দেখেছে তার ডান গালে হালকা রক্তচন্দনের মতো একটা গোল দাগ, কিন্তু সেটা চন্দনের নয়, রক্তে লেখা, শুকিয়ে জমে লেগে আছে ত্বকের সঙ্গে। মণ্ডলের ভেতর খোঁচা খোঁচা অক্ষর, তন্ত্রমন্ত্রের ছাপ যেন জেগে আছে তার গালে। আর কপালে সেই সরু গভীর লাল দাগটা, যেটা আগের রাতের বিভীষিকায় তৈরি হয়েছিল, আর যেন সেটা আরো গাঢ়, যেন আগুনে দাগ। বৃষ্টির ধারা টুপটাপ শব্দে জানালার কাঁচে আছড়ে পড়ছে। হঠাৎই কাঁচের উল্টো পাশে একটা অলৌকিক ছায়া। এক মুহূর্তের জন্য সেই মুখ, কাপালিকের বিকৃত অর্ধ অন্ধকার মুখ, যেন কাঁচের উপর ভেসে ওঠে। চোখ দুটো কালো পাথরের মতো, কপালে ত্রিশূল লাল রক্তে আঁকা, আর তার ঠোঁটে এক বিকৃত হাসি। তৃষা ভয়ে চমকে ওঠে, আর ঠিক তখনই তৃষার কানে আসে, তোকে আসতেই হবে, আসতেই হবে। তৃষার ঠোঁট কাঁপছে, সাদা মুখ, ভয় ভেজা চোখ। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে গড়িয়ে নামে এক ফোঁটা রক্ত। পেছনের দিক থেকে ভেসে আসে শুষ্ক হাড়ের ঠক ঠক শব্দ, যেন কেউ অদৃশ্য হাতে মালা নাড়াচ্ছে। আর তার সঙ্গে দূরে পাহাড়ের পেছনে একটা বজ্রপাতের ভয়ঙ্কর গর্জন। তৃষা জানে না তার শরীর এখন কেবল নারীত্বের বাহক নয়, এ এক শ্মশান মন্ত্রের প্রতিচ্ছবি। কাপালিক ছুঁয়ে দিয়েছে তাকে, তাকে প্রয়োজন সিদ্ধির জন্য। পিণ্ডং হর রক্তং দেহি দেবী যোগিনী, এসো এসো এসো। এটা কেবল শুরু, আর শুরু মানে দ্বার পথ খুলছে মৃত্যুর তন্ত্রপথে। তৃষা কি সত্যি এই পথ থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি মৃত্যুর তন্ত্রপথ খুলবে, নাকি ঘটবে কোনো অলৌকিক ঘটনা? তবে সত্যি জানতে হলে অপেক্ষা নয়, এখনই সাবস্ক্রাইব করুন, পরবর্তী পর্ব দেখুন সবার আগে। কারণ রাত এখনো অনেক বাকি, আর মৃত্যুর আগে শুরু হয় ভয়। পিণ্ডং হর রক্তং দেহি।